একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো এবং বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো তোমরা তোমাদের নির্ধারিত সময়ে দেখছো এবং সেগুলা শেখার চেষ্টা করছো। পাশাপাশি আশা করছি তোমরা সরকারি নির্দেশনা মেনে নিরাপদে থাকার চেষ্টা করছো। আজকে তোমাদের সভ্যতার উপরে আমি শেষ ক্লাসটি নিব। আজকে এই ক্লাসটির মধ্য দিয়েই আমাদের প্রথম অধ্যায়ের যে দুটি অংশ, একটা প্রাক ইসলামী যুগ আর একটা হলো সভ্যতার প্রাচীন সভ্যতা। তো প্রাচীন সভ্যতার আলোচনা আমাদের শেষ হবে। তো আজকে যে সভ্যতাটা নিয়ে কথা বলবো সেই সভ্যতাটি হলো রোমান সভ্যতা। তো আমরা আলোচনায় চলে যাই। তোমাদের আলোচনার শুরুতেই সবাইকে স্বাগত জানাই। তোমাদের পাঠে সবাইকে স্বাগতম। আমি আমার পরিচিতিটা আজকে বিস্তারিত না বলে এগিয়ে যাই। তোমরা জানো যে আমি ইসলামের ইতিহাস তোমাদের পড়াচ্ছি, সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন। রোমান সভ্যতা প্রাচীন বিশ্বে উন্নত সভ্যতাগুলির মধ্যে রোমান সভ্যতা অন্যতম। এই সভ্যতা গড়ে ওঠে ইতালির ছোট শহর রোমকে কেন্দ্র করে। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর মধ্যভাগে যাত্রা শুরু করে এই সভ্যতা খ্রিস্টীয় 476 অব্দ পর্যন্ত বিশ্ব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রোমানদের সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস। রোমানরা রাজ্য শাসনে নতুন ব্যবস্থা চালু করে। এরা দুইজন অভিজাতের হাতে রাষ্ট্র শাসনের ক্ষমতা দিয়েছিল। এদের বলা হতো কনসাল। তারা 1 বছরের জন্য রোমের প্রশাসনিক, বিচারিক, সামরিক সহ সব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। তবে একটি কথা বলা প্রয়োজন যে তাদের কর্মকাণ্ডগুলো কিন্তু পরিচালিত হতো ক্ষমতাশালী পরিষদ, সিনেট দ্বারা। অর্থাৎ সিনেট যেভাবে চাইতো সেভাবেই অভিজাতরা বা কনসালরা রাষ্ট্র পরিচালনা করতেন। সময়ের ব্যবধানে রোমানরা অভিজাত বা প্যাট্রিশিয়ান এবং শ্রমিক, কৃষক শ্রমিক বা প্লেবিয়ান, এই দুই শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। অর্থাৎ উচ্চ শ্রেণী এবং আরেকটি নিম্ন শ্রেণী। দুই দলে দ্বন্দ্ব সংঘাত বেঁধে যায়। অবশেষে প্লেবিয়ানদের মধ্য থেকে 10 জন ট্রিবিটন সিনেটর সদস্যপদ লাভ করেন। অর্থাৎ 10 জন ম্যাজিস্ট্রেটকে শেষ পর্যন্ত সিনেটের সদস্য করা হয়েছিল। এভাবে রোমে আস্তে আস্তে প্রশাসন ব্যবস্থার বিকাশ ঘটতে থাকে। রোমে গণতন্ত্র নির্বিঘ্নে চলতে পারেনি। দাসরা, যারা কৃষক শ্রমিকের দলে ছিল, তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে, বিদ্রোহ করেছে এবং শাসকরা তা বিভিন্ন উপায়ে দমন করার জন্য চেষ্টা করেছেন। জুলিয়াস সিজার এক পর্যায়ে ক্ষমতায় আসলেন এবং ক্ষমতায় এসে তিনি একনায়কতন্ত্র কায়েম করলেন। সিজারের মৃত্যুর পর ত্রয়ী শাসন, অর্থাৎ 3 জন মিলে দেশ শাসনের একটা সিদ্ধান্ত নেওয়া হলো এবং তারা দেশ শাসনের জন্য দায়িত্ব নিলেন। এদের মধ্যে ছিলেন অক্টোভিয়ান সিজার, মার্ক অ্যান্টনি এবং লেপিডাস। তো দেখা গেল যে কিছুদিনের মধ্যে 3 জনের কি হলো, 3 জনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একের বেশি হলেই দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা থাকে। দ্বন্দ্ব থেকে সংঘাত এবং শেষ পর্যন্ত অক্টোভিয়ান সিজার জয়ী হলেন। তিনি নিজেকে অগাস্টাস সিজার হিসাবে উপাধি ধারণ করলেন এবং রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হলেন। তার মৃত্যুর পর জার্মানদের আক্রমণে, তখন জার্মানরা বিভিন্ন রাজ্য আক্রমণ করত এবং তাদের আক্রমণে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটেছিল। সভ্যতায় রোমানদের অবদান। রোমানরা গ্রিকদের মতোই বহু দেবদেবীতে বিশ্বাস করত। আফ্রোদিতি, ভেনাস, পসিডন, নেপচুন, এসব ছিল তাদের দেবদেবী। তারা জ্যোতির্বিদ্যা, এই নামগুলো শুনে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু জ্যোতির্বিজ্ঞানে, অর্থাৎ যে আমাদের যে সৌরজগৎ, সেই দিকেই তারা চর্চা করত বেশি এবং তাদের দেবতাদের নামগুলো ওইভাবে এসছে। শেষের দিকে তারা সম্রাটদেরও পূজা করত, অর্থাৎ ব্যক্তি পূজাও তারা করেছে। এখানে খ্রিস্ট ধর্ম প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও, অর্থাৎ খ্রিস্ট ধর্ম হলো সবার প্রতি একটা, আমরা বলবো যে দয়া দেখা বা
মানুষকে ভালোবাসার যে একটা ব্যাপার খ্রিস্ট ধর্মে আছে, সেই জিনিসটি কিন্তু এদেরকে আকৃষ্ট করছিল। তো তারা তাদের পরিণতি বুঝে নিষেধাজ্ঞা দিয়েছিল যে কোনো প্রকারের খ্রিস্ট ধর্ম প্রচার চলবে না। কিন্তু শেষ পর্যন্ত এই প্রচারণাকে বাধাগ্রস্ত করা সম্ভব হয়নি। চেষ্টা করেছে কিন্তু পারেনি। এবং তার ফলশ্রুতিতে একসময় দেখা গেল যে যখন সম্রাট কনস্টান্টাইন ক্ষমতায় আসলেন, তখন তিনি কি করলেন? তিনি নিজেই খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়ে দিলেন। এভাবে দেখা গেল যে রোমান সভ্যতায় খ্রিস্ট ধর্মের অনুপ্রবেশ ঘটল। দর্শন, গ্রিকদের মতো স্টোয়িকবাদ রোমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই যুক্তিবাদীদের ব্যাপারটি যেমন আমরা গ্রিক সভ্যতা দেখেছি, তেমনভাবে আমরা রোমান সভ্যতাও দেখতে পাই। রোমান দর্শনের মূল কথা হচ্ছে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং সত্যবাদী হওয়ার মধ্য দিয়েই সুখ লাভ করা। সাহিত্যের ক্ষেত্রে তাদের অবদানের কথা যদি বলি, সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায় সম্রাট অগাস্টাস সিজারের সময় থেকে। এই সময়ে কবিতা চর্চা হতো সবচেয়ে বেশি। বিখ্যাত কবি ছিলেন হোরাস, আর বিশ্ববিখ্যাত কবি হিসেবে যিনি আখ্যায়িত হয়েছিলেন তিনি ছিলেন ভার্জিল, এবং ভার্জিলের লেখা একটি মহাকাব্য ইনিড। বিখ্যাত বক্তা এবং গদ্য সাহিত্যের খ্যাতিমান ছিলেন সিসেরো। গদ্য সাহিত্যের কিন্তু ব্যাপারে খুব একটা আমরা প্রাচীন যুগে দেখতে পাই না যে গদ্য সাহিত্য নিয়ে চর্চা হয়েছে, কিন্তু আমরা দেখি যে রোমান সভ্যতায় এই গদ্য সাহিত্যের চর্চা হয়েছে। এবং সিসেরো তিনি একজন ভালো বক্তাও ছিলেন। রোমানরা ল্যাটিন ভাষার বিকাশ ঘটেছিল, অর্থাৎ তারা ল্যাটিন ভাষায় সব লেখালেখি করেছে। এবং আমরা লক্ষ্য করছি যে ল্যাটিন ভাষা থেকেই পরবর্তীতে গবেষণার মাধ্যমে একটা উন্নতি ঘটিয়ে ফরাসি, জার্মানি, স্প্যানিশ, ইংরেজি এই সব ভাষাগুলোর জন্ম হয়েছিল। স্থাপত্য ও ভাস্কর্য, স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে রোমানদের উন্নতি সাম্রাজ্যের যুগেই হয়েছিল। রোমান স্থাপত্য ও ভাস্কর্যের নিজস্ব ধারণা লক্ষ্য করা যায়। প্রধানত ইট ও কংক্রিটের স্থাপত্য তৈরি হলেও চৌকোনা পাথর ব্যবহার করা হতো। মার্বেল পাথর দিয়ে ঢেকে দেওয়া হতো কংক্রিটের কাঠামো। রোমের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির পেন্থিয়ন, এবং একটি বিরাট নাট্যশালা ছিল। নাট্যশালার পরবর্তীতে খোঁজ পাওয়া গেছে যেটির নাম ছিল কলোসিয়াম, এবং জানা যায় ঐতিহাসিক বর্ণনায় যে এর গ্যালারিতে এত বড় নাট্যশালা ছিল যে এর গ্যালারিতে 50,000 দর্শক বসার মতো জায়গা ছিল। এছাড়া রোমান ভাস্কর্যের প্রমাণ হিসেবে আমরা বিভিন্ন মূর্তি দেখতে পাই সেই মন্দিরে, অর্থাৎ প্রার্থনালয়ে মূর্তি বা বিভিন্ন জায়গায়। মূলত এই মূর্তিগুলো থাকতো মন্দিরে। বিজ্ঞানের ক্ষেত্রে রোমান সভ্যতায় উল্লেখযোগ্য, যদিও সেরকম অগ্রগতি আমরা দেখি না, তারপরেও যে একেবারে তাদের মাধ্যমে কোনো উন্নতি হয়নি বা তারা অবদান রাখেনি সেটা বলা যাবে না। কারণ এই সময়েও বিখ্যাত কিছু লোকের দেখা আমরা পাই। পিন্নি, সেলসাস, গ্যালেন, সোরানাস এবং রুফাস, এরা কি করেছিলেন? যার যার অঙ্গনে খ্যাতি অর্জন করেছিলেন। ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটেছিল এখানে। রোমের বিশাল সাম্রাজ্য জুড়ে নানা ধরনের শিল্প কলকারখানা গড়ে উঠেছিল। এখানে তৈরি হতো অস্ত্রশস্ত্র, ব্রোঞ্জ এবং লোহার দ্রব্যাদি, পশমি বস্ত্র এবং মৃৎপাত্র, মাটির কাজ এখানে আমরা দেখতে পাই। আইনের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হলো রোমানদের। তাই আমরা বলতে পারি যে আইনের ক্ষেত্রে রোমানদের বিশেষ কৃতিত্ব ছিল। 450 খ্রিস্টপূর্বাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম রোমান আইন সংকলিত হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে অনেক সময় এগুলা নৈর্ব্যক্তিক আকারে জানতে চাওয়া হয় যে কয়টি ব্রোঞ্জ পাতে রোমান আইন সংকলিত হয়েছিল। এটা হলো 12টি। রোমান আইনে মানুষের প্রতি সম অধিকারের কথা বলা হয়েছে। অগাস্টাস সিজার ও তার উত্তরাধিকারীদের পৃষ্ঠপোষকতায় রোমান আইনের 3টি শাখা বিকাশ লাভ করে। রোমান আইনের আমরা 3টি শাখার কথা জানতে পারি। প্রথমটি হলো
বেসামরিক আইন। এই আইনগুলো পালন করতে নাগরিকরা বাধ্য ছিল। লিখিত ও অলিখিত দুই প্রকার বেসামরিক আইন লক্ষ্য করা যায়, এগুলা বাধ্যতামূলক আইন। দ্বিতীয়টি হলো জনগণের আইন। মানুষের ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য এই আইন তৈরি করা হয়েছিল। এই আইনের জনক ছিলেন সিসেরো। সেই যে আমরা সিসেরোর সেই দেখি যে শ্রমিকদের মধ্য থেকেই তিনি এসেছিলেন এবং এভাবে তিনি এই আইনটি করেছিলেন। প্রাকৃতিক আইন, স্টোয়িক মতবাদ ভিত্তিক এই আইনের বক্তব্য হচ্ছে প্রকৃতিগতভাবেই সব মানুষ সমান এবং জন্মগতভাবে লাভ করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করার ক্ষমতা সরকারের নেই। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, একেবারে আধুনিক যুগের যে ধারণা, ঠিক সেই ধারণাটি আমরা দেখতে পাচ্ছি যে রোমান সভ্যতায় তারা তখন আনতে পেরেছিল বা তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিল কি, যে প্রকৃতিগতভাবেই সব মানুষ সমান। এমনকি নারী পুরুষ যাই বলি না কেন, মানুষ সবাই সমান। যার ফলে কি, যে জন্মগতভাবে লাভ করা তাদের এই যে মৌলিক অধিকার, এই অধিকার লঙ্ঘন করার ক্ষমতা কোনো সরকারের নেই। সিসেরো ছিলেন এই আইনের জনক, যে মানুষের সমান অধিকার। তো আমরা রোমান সভ্যতার শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি যে রোমান সভ্যতায় আমরা যে দিকটি সবচেয়ে ভালো করে দেখলাম সেটি হলো, বা আমরা দেখতে পেলাম যে আইনের ক্ষেত্রে তারা যথেষ্ট উন্নতি ঘটিয়েছে। অর্থাৎ রাষ্ট্র শুধু যে সরকার নিয়ে নাই। আমরা প্রথম দিকে কি দেখলাম, সভ্যতার প্রথম দিকে যে যিনি রাষ্ট্রের প্রধান তার জন্যই মানুষ ব্যস্ত, এবং রাষ্ট্রের যারা সরকার প্রধান ছিলেন বা সরকার চালিয়েছেন তারা কোনো সময় নাগরিকদের মঙ্গল নিয়ে ভাবতেন না। তারা তাদের কাজটা উদ্ধার করে নিতেন এবং অন্যদেরকে ভূমিদাস গৃহদাস এভাবে রাখছিলেন। কিন্তু সেটা রোমান সভ্যতায় এসে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে অধিকার, সাধারণ মানুষের অধিকার, কৃষকের অধিকার, সব কিছু নিয়েই রোমানরা চিন্তাভাবনা করেছে এবং বিধিবদ্ধ আইন তৈরি করেছে, আইনের প্রয়োজন অনুযায়ী সংস্কার করেছে। কাজে আইনের ক্ষেত্রে রোমানদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের রোমান আইন সম্বন্ধে তোমাদের বলার মধ্য দিয়ে যে সভ্যতার ইতিহাস সেটির সমাপ্তি হতে যাচ্ছে। তো আমি শেষে এসে বলতে চাই যে রোমে নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়া বাইজান্টাইন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট জাস্টিনিয়ান সম্পূর্ণ রোমান আইন সংকলন করেছিলেন। রোমান আইন দাসদের প্রতি সহানুভূতিশীল ছিল। এ আইন ছিল নিরপেক্ষ, উদার ও মানবিক। এখানে বিধবা ও এতিমদের অধিকার রক্ষার ব্যবস্থাও ছিল। আইনের ক্ষেত্রে আধুনিক বিশ্ব রোমান আইনের উপর অনেকটাই নির্ভরশীল। তোমরা যদি ভবিষ্যতে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে গিয়ে আইন বিষয়ে অধ্যয়ন করো, তখন দেখতে পাবে যে তোমাকে প্রথমেই রোমান আইন সম্বন্ধেই শিখতে হচ্ছে। এটি যেমন প্রাচীন তেমন আবার বর্তমান যুগেও এটি বিলীন হয়ে যায়নি বা হারিয়ে যায়নি বা তাকে অস্বীকার করা যাচ্ছে না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ থাকবে আইনের ক্ষেত্রে রোমানদের অবদান মূল্যায়ন করো। এটি তোমরা শিখবে এবং খাতায় লিখবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং যেখানেই যে থাকো না কেন ভালো থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলো এবং আমাদের কোভিড-19-এর যে দ্বিতীয় ওয়েভ অর্থাৎ দ্বিতীয়বারের মতো যে ধাক্কাটা লাগার কথা, যেটি নিয়ে শঙ্কিত সবাই, তো এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিজেকে রক্ষা করার ব্যাপারটি, এবং মাস্ক তোমাকে রক্ষা করতে পারে। কাজেই যেখানে যাবে, বাড়ির বাইরে না যাওয়াই ভালো, কিন্তু বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।